দোকান থেকে তো মিষ্টি দই কিনেই আনা যায়, বাট বাড়িতে এইভাবে পাতলে দেখবেন তার মজাই আলাদা। কি পদ্ধতিতে করলে মিষ্টি দই একদম দোকানের মতোই হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মিষ্টি দইয়ের। তাহলে সবার প্রথম মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, যেটাকে অতি অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন, আর পারলে একবার জল দিয়ে ফুটিয়েও নেবেন যাতে এটা একদমই পরিষ্কার হয়ে যায়। আর তারপর দুধটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অন করে সামান্য একটু জল দিয়ে দেবেন। এটা করার কারণে দেখবেন দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নিচে লেগে যায় না। আর পারলে সাইডটাকেও একবার এইভাবে গরম জলটাকে ছিটিয়ে দেবেন যাতে দুধটা দেওয়ার সাথে সাথে সাইডে না চলে যায়। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট মিল্ক, বাট দই কিন্তু আরও ভালো হবে যদি আপনারা গরুর দুধ বা মোষের দুধ নিয়ে নেন, কারণ সেখানে ফ্যাটের পরিমাণটা আরও বেশি থাকে। আচ্ছা, এবার বলে রাখি আমি এখানে কিন্তু দুধের পরিমাণ নিয়েছি 6 লিটার, কারণ এখান থেকে আমি বানিয়ে নেবো প্রায় 4.5 কেজি দই। এবার যেটা আপনাদের করতে হবে, ফ্লেমটাকে একদম হাই করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি যে এত বেশি দুধ দিয়ে করছি তার মানে এই নয়, আপনাদেরও করতে হবে। আপনারা চাইলে 1 লিটার দুধেও করে নিতে পারেন, তাই সেইভাবেই আমি আপনাদের মেজারমেন্টটা বলে দেবো। প্রথমে আমি এখানে দুধের মেজারমেন্টটা বলে রাখি। 1 লিটার দুধ হলে সেটাকে আপনাদের রিডিউস করে নিতে হবে প্রায় 250 ml মতো, মানে 1 লিটার দুধকে আপনাদের রিডিউস করে নিতে হবে প্রায় 750 ml অবধি। এটা নিশ্চয়ই আপনারা কড়া থেকে তুলে মেপে দেখবেন না, বাট আইডিয়াটা একদম ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের এটা বলে রাখলাম। আর যেহেতু এটা আমি 6 লিটার দুধ নিয়েছি, সেই পরিমাপে আমি এটাকে কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি এরকম আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা নিয়ে নিলে বুঝতে পারবেন রান্নার বেসিক জিনিসগুলো কত সহজে করা যায়। আর তাই আমার বেসিক কুকিং কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে হবে আপনাদের আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagghar.com-এ। আর যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার বলে রাখি দুধটা যখনই দেখবেন আস্তে আস্তে এরকম গরম হয়ে গেছে আর ফুটতে শুরু করছে, ঠিক সেই সময় আপনাদের দিয়ে দিতে হবে চিনি। আর এখানে চিনির পরিমাণটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর তাই চিনির পরিমাণটা আপনাদের অবশ্যই জানতে হবে। 1 লিটার দুধের জন্য আপনাদের চিনির পরিমাণ লাগবে 250 গ্রাম, বাট তারই মধ্যে থেকে 50 গ্রাম বা 75 গ্রাম চিনি আপনারা ক্যারামেল করার জন্য রেখে দেবেন, আর 200 গ্রাম চিনি অ্যাড করে দেবেন এই দুধের মধ্যে। আশা করি আপনাদের এটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। 1 লিটার দুধের জন্য লাগবে 250 গ্রাম চিনি, তার মধ্যে 200 গ্রাম লাগবে দুধে আর 50 গ্রাম লাগবে ক্যারামেল করার জন্য। এই কারণেই রিপিট করলাম যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আচ্ছা, এবার যেহেতু আমি এখানে 6 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি 1 কেজি 300 গ্রাম, আর 200 গ্রাম মতো রেখে দিয়েছি ক্যারামেল করার জন্য। তাহলে আমাদের 6 লিটার দুধের জন্য লাগছে 1.5 কেজি চিনি। আর এটাকে আপনাদের কিন্তু কন্টিনিউ এইভাবেই মিশিয়ে যেতে হবে, তা না হলে দুধের ওপর কিন্তু সর পড়া শুরু করবে, সেটা কিন্তু দই বানানোর জন্য একদমই ভালো নয়। আর এই দুধটা যতক্ষণ ফুটছে আমি একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম টক দই। আর এটা দেওয়ার কারণে দেখবেন দইয়ের মধ্যে থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে। এই দইটা আপনারা চেষ্টা করবেন মিষ্টির দোকান থেকেই নিয়ে নেওয়ার। একান্ত যদি দেখেন না পান, সেক্ষেত্রে আপনারা প্যাকেট দই ব্যবহার করবেন। বাট মিষ্টির দোকানের দই হলে কি হয়, একদম প্রিজারভেটিভ ছাড়া হয়, তাতে মিষ্টি দইটা খুবই ভালোভাবে জমে। আচ্ছা, এবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখুন দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। আচ্ছা, এই সময় কিন্তু কড়ার গাতে দুধটা খুব তাড়াতাড়ি লেগে যাবে, সেই জন্যই বারবার এইভাবে আপনাদের ভালো করে চেঁচে নিতে হবে, তা না হলে দুধটা কিন্তু সাইডে জমতে জমতে আস্তে আস্তে পুড়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা দুধ নিয়েছিলাম আর এখন কতটা রিডিউস হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। বাট এখানে ঠান্ডা করার একটা পদ্ধতি আছে, যেভাবে করলে দেখবেন দুধের উপরে সরটাও জমবে না আর দুধটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা ল্যাডেলের মাধ্যমে কিভাবে দুধটাকে উপর থেকে নিচে ফেলছি। দেখুন এইভাবে করলে দুধের উপরে একটা ফেনা জমে যাচ্ছে, যেটার কারণে দেখবেন সরটা এর মধ্যে কোনোভাবেই জমবে না আর দুধটাও বেশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন কালারটা কিন্তু যে খুব বেশি কম আছে তা নয়, হালকা একটা লালচে কালার অলরেডি এসে গেছে। আপনারা যদি চান এই সময় দইটা পেতে দিতে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, বাট হ্যাঁ, দোকানের মতো যে কালারটা আছে সেটা কিন্তু আসবে না। আর তাই দোকানের মতো একদম কালারটা আনার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের 6 লিটার দুধের জন্য 200 গ্রাম চিনিকে ভালো করে ক্যারামেল করে নিতে হবে। আর ক্যারামেলটা করা তো খুবই সোজা, জাস্ট চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে এইভাবে গলতে দিন। যখনই দেখবেন এইভাবে আস্তে আস্তে কালার আসা শুরু করেছে,
তখন এটাকে ফ্লেমটা লো করে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না কালারটা এরকম ডিপ হয়ে আসছে। বাট মনে রাখবেন এইরকমই যেন গোল্ডেন কালার আসে, কারণ এর থেকে বেশি ডিপ কালার চলে আসলে জানবেন এটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ব্যাস এবার ফ্লেমটা বন্ধ করে সামান্য একটু দুধ নিয়ে এর মধ্যেই মিশিয়ে দিন। বাট মেশানোর সময় কিন্তু খুব বেশি সাবধান থাকবেন, কারণ এই সময় কিন্তু টেম্পারেচারটা খুবই হাই থাকে, তাই এই সময় স্টিমেও কিন্তু হাতটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে কিন্তু এই কাজটা করবেন। তাই একটু একটু করে দুধ দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখুন এর কালারটা এখন কতটা সুন্দর এসছে। এবার এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি মিশিয়ে দিচ্ছি আমাদের ঘন করে রাখা দুধের মধ্যে। আর এটা মিশিয়ে দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এই দুধটা কিন্তু আপনাদের খুব বেশি ঠান্ডা করা চলবে না। কতটা ঠান্ডা হলে এটা আপনারা হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন সেটাও জানাবো। আর তার আগে আমি এখানে যে দইটা ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এখন কিন্তু এখানে জলের পরিমাণটা একদমই কমে গেছে। আচ্ছা, এবার দইটা আপনাদের ততক্ষণ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না টেক্সচারটা একদম ক্রিমি হয়ে আসছে, বা বলতে পারেন একদম স্মুথ হয়ে আসছে। বাট দইটা কিন্তু আপনারা ডাইরেক্টলি দুধের মধ্যে মিশিয়ে দেবেন না, কারণ যেহেতু দুধটা হালকা হালকা এখনো গরম আছে, সেই জন্য দইটা দেওয়ার সাথে সাথে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই জন্য একটু দুধ নিয়ে আগে দইয়ের মধ্যে মিশিয়ে দেবেন, যাতে টেম্পারেচারটা অলমোস্ট ইকুয়াল হয়ে যায়। তারপর দুধে মেশানোর আগে আরও একবার দুধটাকে চেক করে নেবেন যে এখন দুধটা কতটা গরম আছে। আর সেটা চেক করার জন্য মুঠোটা বন্ধ করে হাতের ঠিক এই জায়গাটায় আপনারা দুধটাকে ফেলবেন। যদি দেখেন যে গরমটা আছে সেটা সহ্য করা যাচ্ছে, তাহলে যাবেন এটা একদম পারফেক্টলি রেডি। তখনই আপনাদের ফেটিয়ে রাখা দইটাকে এখানে মিশিয়ে দিতে হবে। আর হাতের ঠিক ওই জায়গাটি কেন ফেলতে বললাম, কারণ ওখানকার চামড়াটা সব থেকে নরম আর সব থেকে বেশি সেন্সিটিভ। তাই খুব বেশি গরম হলে আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন। আর টক দইটা দেওয়ার পরে ভালো করে একবার আপনাদের মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই টক দইয়ের সাথে সাথে আপনাদের কিন্তু একটু মিষ্টি দইও এখানে নিয়ে নিতে হবে। দোকানে যেরকম মিষ্টি দইয়ের ছোট ভাঁড় পাওয়া যায় সেটা একটা নিয়ে নিলেই হবে। সেটাকেও কিন্তু আপনাদের একটা বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। মিষ্টি দই যদি আপনারা একদম পারফেক্টলি জমাতে চান আর একদম দোকানের মতো করতে চান, সেই জন্য আপনাদের এই মিষ্টি দই সাঁচা কিন্তু তার মধ্যে আপনাদের অবশ্যই দিতে হবে। ব্যাস, তাহলে আমাদের দই কিন্তু এখানে জমানোর জন্য রেডি। আর এখানে দইটাকে একদম পারফেক্টলি জমানোর জন্য নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি। একটা নিয়ে নিয়েছি যেখানে প্রায় 3.5 কেজি দই ধরবে, আর একটা নিয়ে নিয়েছি যেখানে 1 কেজি দই ধরবে। আচ্ছা, এই দুটো হাঁড়ির গায়ে সামান্য একটু টক দই বা মিষ্টি দই লাগিয়ে নিতে পারেন, তাতে দইটা আরো ভালোভাবে জমবে। আচ্ছা, অনেকেই একটা ভুল করেন, হাঁড়িটা বাজার থেকে কিনে আনার পরে প্রথমেই ভালো করে ধুয়ে নেন। সেটা করলে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনাদের দইটা ভালো করে বসবে না। যদি পরিষ্কারই করতে হয়, একটা শুকনো নাগড়া দিয়ে ভালো করে একটু পুঁছে নেবেন, আর তারপর হাঁড়ির গায়ে এইভাবে দইটাকে লাগিয়ে নেবেন। এবার দইয়ের হাঁড়িটা যাতে অপরিষ্কার না হয়, সেই জন্য একটা জগের মধ্যে আমি এইভাবে দুধটাকে তুলে নিচ্ছি। আর তারপর তুলে নেওয়া হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দেখুন, এইভাবে দিয়ে দিলে কোনোভাবে ছেটকাবেও না, কোনোভাবে বাইরেও পড়বে না। ব্যাস, এবার একটা সিলভার ফয়েল দিয়ে আমি এর মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি। আপনারা চাইলে থালা বা কোনো ডিশ দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিতে পারেন। আর দুটো হাঁড়ি ভালো করে কভার করা হয়ে গেলে একটা টাওয়ালের মাধ্যমে এটাকে ভালো করে আমি ঢেকে রাখবো, যাতে এটা সবসময় গরম থাকে। ব্যাস, তারপর আপনাদের এইভাবেই রেখে দিতে হবে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। যদি রাতে বসাতে পারেন তাহলে খুবই ভালো হয়। ওভারনাইট রাখার পরেই দেখবেন সকালে আপনাদের দই কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে 8 থেকে 10 ঘন্টা পরে আমি আপনাদের দইয়ের কভারটা খুলে দেখাচ্ছি। দেখুন, দই কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। আমি একটু হাত দিয়েও প্রেস করে দেখাচ্ছি। দেখুন, ওপরটা কিন্তু এখন পারফেক্টলি শক্ত আছে। অনেক সময় কি হয়, দই কিন্তু জমে না, সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই। একটা হাঁড়িতে গরম জল করে সেখানে দইয়ের পাত্রটাকে ভালো করে বসিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট রাখলেই দেখবেন দই কিন্তু পারফেক্টলি সেট হয়ে যাবে। আচ্ছা, এই দইটা কিন্তু আপনারা এখনো খেয়ে নিতে পারেন, বাট এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আরো ভালোভাবে সেট হওয়ার জন্য। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। ব্যাস, এবার 2 থেকে 3 ঘন্টা পরে আমি দইয়ের হাঁড়িটাকে বের করে নিয়েছি, যেটাকে আমি আপনাদের এবার কেটেও দেখাবো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত ভালোভাবে দইটা জমেছে, আর উপরের যে শটটা আছে সেটাও কত মোটা পড়েছে। আশা করি এবার থেকে আপনাদের দই বানাতে আর বাড়িতে কোনো রকম অসুবিধা হবে না।
আশা করি পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।